না না, ওটা হচ্ছে তোর মানে পেঙ্গুইনের যে এক্সাম্পলটা সেটা হচ্ছে নাইহিলিজম মানুষকে মানে কোন পথে চালিত করে, বা অ্যাকচুয়ালি ওরকম একটা সিচুয়েশনে মানুষ মানুষ যে কোনো মানুষেরই সাধারণত মানুষ যারা সন্ন্যাস নিয়ে নেয় তাদের মধ্যে কিছু লোক থাকে, তাদের বরাবরই ওই জিনিসটা থাকে। আর বাকি মানে পারপাস তো বিভিন্ন ধরনের হতে পারে, কিন্তু সাধারণত কেউ যদি মনে করে হট করে যে ইভেন শুধু সন্ন্যাস কেন, মানে অন্য ওই একেবারে সেই হিমালয়ের ওপরে চলে গেল বা কোথাও একটা গিয়ে ধ্যান ট্যান শুরু করে দিল, এই করে দিল, এইটা তো ওই সন্ন্যাস নেওয়া নয়। সন্ন্যাস মানে কি, মানে হচ্ছে তোর যেটা সংসার জীবন ত্যাগ করে বেরিয়ে যাওয়ার, মানে সিম্পল, মানে আমরা একটা সাধারণ মানুষকে জিজ্ঞেস করলে যেটা বুঝবে সেটা যদি বলি, সংসার থেকেও সন্ন্যাস নেওয়া যায়, সেটা সেটা অনেক অন্য ধরনের ইয়ে হয়ে গেল। কিন্তু আমি বলতে চাইছি যে সবকিছু ত্যাগ করে যে বেরিয়ে যাওয়া, সেটা 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 মানুষের বৈরাগ্য, যেটাকে আমরা বলে থাকি এক কথায় বৈরাগী বা বৈরাগ্য। তো সেইটা যেই ধরনের সিচুয়েশন থেকে আসে সেইটার সঙ্গে নাইহিলিজমকে খুব রিলেট করা যায়, এবং এটা সবসময় নাইহিলিজম হয়ও না, লোকে এমনিও ফেড আপ হয়ে গিয়ে হতে পারে। বাট নাইহিলিজম মানে হচ্ছে, মানে তো আমরা তো সবকিছু লাইফে সবকিছু পারপাস মিনিং এগুলো খুঁজতে থাকি। তো যখন সবকিছু মানে আমাদের ধীরে ধীরে যখন সবকিছু মিনিংলেস মনে হতে শুরু করে, বা হচ্ছে মানে পারপাসলেস বা এক্সিস্ট কেন করে, এই ধরনের যে প্রশ্নগুলো আসতে শুরু করে, সেখান থেকে নাইহিলিজমের জন্ম হয়। ঠিক আছে, সবকিছুকে অস্বীকার করে দেওয়া বা হচ্ছে মানে সেটা মিনিংলেস মনে হওয়া, এই জায়গাটা থেকে আসে। ঠিক আছে, এগুলো এক্সিস্টেন্সিয়ালিজম, নাইহিলিজম আর অ্যাবসার্ডিজম, এটা এগুলো খুব কাছাকাছি ওয়ার্ড। এগুলোকে মানে ডিফারেন্সিয়েট করতে গেলে তুই আমি বলবো বরং হচ্ছে তুই গুগল করা নয়, বা ইউটিউবে দেখতে হবে না, তুই চ্যাট জিপিটি বা এগুলোতে ভালো করে ইয়ে করতে পারিস, মানে রিসার্চ করতে পারিস। এগুলো একটা দুটো ওয়ার্ড তো, এটা বোঝানোর জন্য বিরাট মোটা বই লাগবে না হয়তো, কনসেপ্টটা বোঝা। হ্যাঁ, মানে যেটা বলছিলাম, সরি এটা কাটলাম, কারণ হচ্ছে মানে তাহলে টপিকটা ইয়ে হয়ে যাবে। ওই যে সিজি ইউং এর কথা বলছিলি, কার্ল গুস্টাভ ইউং। তো ইউং এর কথা বলতে গিয়ে আমারও তারপর মাথায় এলো, যেটা বলছিলাম উইজডম, ইনফরমেশন, নলেজ, উইজডম, এই তিনটে কথা লাস্টে বলছিলাম। তো উইজডম হচ্ছে এখানে ওল্ড ওয়াইজ ম্যান বলে একটা আর্কিটাইপ আছে, দেখবি ওর বিভিন্ন ধরনের আর্কিটাইপের কথা বলে না। ওর তো মেন থিওরি গুলোর মধ্যে আমরা যেটা পড়ে থাকি, কি বলে কালেকটিভ আনকনসিয়াস, আর হচ্ছে তোর কি বলে পার্সোনাল আনকনসিয়াস। তো কালেকটিভ আনকনসিয়াসনেস মানে যেটা আমরা অ্যাকচুয়ালি মানে কালেকটিভ মানে কি, কালেকটিভ মানে হচ্ছে কালেকটিভ কনসিয়াসনেস কথাটা বলে থাকি আমরা। কালেকটিভ মানে কি, মানে হচ্ছে একজনে তো কালেকটিভ হয় না, অনেকজন মিলে হয়, বা একটা সোসাইটি, একটা কালচার, একটা কমিউনিটি, বা একটা দেশ, এরকম একটা, বা একটা যাই হোক না কেন, মানে একটা টোটাল একটা কমিউনিটি বা হচ্ছে টোটাল হিউম্যান রেস হতে পারে। ঠিক আছে, তারা একসাথে যেটা ঐতিহাসিকভাবে বহন করে থাকে নিজেদের মধ্যে, অটোমেটিক্যালি চলে আসছে, ধারণ করে থাকি, সেটা কালেকটিভ আনকনসিয়াসনেস এর মধ্যে পড়ে। এতটা ইজি নয় ব্যাপারটা, স্টিল ফলে হচ্ছে সেখানে এই ইয়েটা আসে, মানে ওল্ড ওয়াইজ ম্যান বিভিন্ন ধরনের আর্কিটাইপস এর কথা বলেছে, সেখানে ওল্ড ওয়াইজ ম্যান কথাটাও এরকম, এই সিম্বল যেগুলো আসে বিভিন্ন ধরনের, দেখবি যেমন হচ্ছে মানে কিছু রয়েছে ফেমিনাইন, কিছু রয়েছে ম্যাসকুলিন, কিছু ইয়ে রয়েছে, ট্রেট রয়েছে। ঠিক আছে, যেমন হচ্ছে তো কম্প্যাশন, লাভ, এমপ্যাথি, বা এই ধরনের জিনিসগুলো, সেগুলোকে সাধারণত ফিমেল ইয়ে মনে করা হয়, বা ফেমিনাইন ক্যারেক্টারিস্টিক্স হিসেবে দেখা হয়। আবার কিছু মানে বীরত্ব বা অমুক তমুক বা এই ধরনের কিছু জিনিসপত্র আছে, মানে আমি মানে বুঝতে পেরেছিস তো কোনগুলোকে আমরা ম্যাসকুলিন হিসাবে দেখি, এই জিনিসগুলো হচ্ছে, এটা স্টিরিওটাইপ হতে পারে, বাট এইগুলোই আর্কিটাইপ অ্যাকচুয়ালি। তো সেখানে ওল্ড ওয়াইজ ম্যান আসে। হ্যাঁ, তা দেখবি ওল্ড ওয়াইজ ম্যান কিন্তু জেনারেশনের পর জেনারেশন ধরে সিনেমা হোক, লিটারেচার হোক, বা প্রত্যেকটা কালচারে ফিরে ফিরে আসছে। তো তার মানে হচ্ছে ওয়াইজ ম্যানকে আমরা একটা ওল্ড ম্যান হিসাবেই দেখি, বা একজন ওল্ড ওম্যান হিসাবেই দেখি, আমরা কোনো ইয়াং হিসাবে কিছু কাউকে দেখি না। কারণ হচ্ছে উইজডম জিনিসটা উঁচু লেভেলে, মানে ওটা সময়ের সাথে সাথে আসে, একটা মানুষ হট করে ওয়াইজ হয়ে যায় না। ঠিক আছে, ইভেন বুদ্ধ তো মানে সময়ের সাথে সাথে অ্যাটেন্ড করেছে না, তুই বুদ্ধর ইয়ে দিয়ে রেখেছিস ডিপিটা, আমার খুব ভালো লাগলো। তো বুদ্ধ তো হচ্ছে মানে অনেক ভুল পথ অবলম্বন করেছে, পুরো জার্নিটা যদি দেখিস, আলটিমেটলি ও যখন চলেও গেল ইয়ে থেকে, বাড়ি থেকে বেরিয়ে গেল, ঘুরে ঘুরে বেরিয়েছে, বিভিন্ন ঋষি মুনিদের আশ্রমে ঘুরেছে, এই করেছে, সব জায়গাতে নিজেকে মানে টেস্ট করার চেষ্টা করেছে, প্রত্যেকে
কিছুটা এখান থেকে কিছু শিখেছে, কোথাও একটা জায়গায় গেল, সেখানে গিয়ে সংখ্যা সংখ্যা তত্ত্ব নিয়ে শিখছে, কোথাও এখানে গিয়ে সেই করতে 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 গেছে, যেতে তখনও পর্যন্ত কিন্তু ও মানে ঠিক রাস্তাটা পায়নি। আলটিমেটলি ও যখন বোধিসত্ত্ব হওয়ার জন্য, বা যাই বল না কেন, বোধিসত্ত্বর পরে বুদ্ধ আসে। বোধিসত্ত্বর ওপরের স্টেজটা হচ্ছে বুদ্ধ। বুদ্ধ সবাই হয় না। ঠিক আছে, যে যে অ্যাকচুয়ালি নির্বাণ লাভ করার জন্য মানে সেটা খুঁজছে, বা মানে অ্যাটলিস্ট এনলাইটেন্ড হওয়ার চেষ্টা করছে, বা নির্বাণ লাভ এখনো করেনি, মুক্ত হয়নি সাফারিং থেকে, সে কিন্তু বোধিসত্ত্ব, মানে ওই জার্নিটার মধ্যে যে রয়েছে, অর্থাৎ অতটা অ্যাটেন্ড করে ফেলেছে, সে বোধিসত্ত্ব। বোধিসত্ত্ব কিন্তু বুদ্ধ না। ঠিক আছে, মানে আমি এটা বলছি, একটা বই পড়েই বলছি, আমার আগে অতটা আইডিয়া ছিল না। ফলে বুদ্ধরও সেই ইয়েটা রয়েছে, তো ওইটাই বলছিলাম আর কি। তো উইজডম মানে তুই যে নলেজ বলছি বা জ্ঞান বলছি, জ্ঞান আমার কিচ্ছু নেই। ঠিক আছে, ইভেন আমি বলবো যে হচ্ছে মানে ইন মাই হাম্বল ওপিনিয়ন, আমাদের বয়সে কোনো ছেলেপুলে বা কারোরই সেই অর্থে কিছু মানে নলেজ থাকা সম্ভব না। ইভেন হচ্ছে বয়স্ক লোকদেরও থাকা সবসময় সম্ভব যে সেটা নয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে নলেজটা অ্যাটেন্ড করা খুব ডিফিকাল্ট। ঠিক আছে, হ্যাঁ, আমি বলতে পারি যে হর্ষা ভোগলে হয়তো ক্রিকেট খেলে না, কিন্তু হর্ষা ভোগলে ক্রিকেটের নলেজ আছে। ঠিক আছে, আমি বলতে পারি যে হচ্ছে রোহন গাভাস্কার হয়তো কোনোদিনই সেই লেভেলে বড় ক্রিকেটার হয়নি, কিন্তু সুনীল গাভাস্কারেরও ক্রিকেটের নলেজ আছে, রোহন গাভাস্কারেরও আছে। একটা প্রফেশনালিজম বা হচ্ছে একটা মানে তার এক্সপিরিয়েন্স, এগুলোর সাথে সাথে তার জ্ঞান জিনিসটা আসে, যেটা বাস্তব জ্ঞানের কথা বলি। একটা ওই বুড়ো মাঝি নৌকার একটা ইয়ে আছে না, সেই মাঝিকে অপমান করছে, খালি বলে আছে তোমার 4 আনা ফাঁকি, তোর তো 8 আনাই ফাঁকি, 16 আনা ফাঁকি দিয়ে শেষ মানে 8 আনা ফাঁকি, এসব করতে 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 12 আনা ফাঁকি। তারপর আলটিমেটলি যখন হচ্ছে বিরাট একটা জোয়ারের মতো আসবে, ঢেউ আসবে, তুফান উঠবে, তখন নৌকা উল্টে যাবে, তখন হচ্ছে মাঝি জিজ্ঞেস করবে বা ওটা না আগে মুহূর্তে যে মানে সাঁতার জানো কিনা, বলে না, তখন বলবে যে মানে তাহলে তো তোমার জীবনে 16 আনাই ফাঁকি, তুমি আসল জায়গাটা এই করতে পারলে না, আমি তো বেঁচে যাবো। তো তো বাস্তব জ্ঞান আর পুঁথিগত জ্ঞান ইয়ে করছিল, তখন কবজা ছিল, কিন্তু তখন এটা বললো তো বাস্তব জ্ঞান আর পুঁথিগত জ্ঞানের মধ্যে একটা পার্থক্য আছে, বিস্তর পার্থক্য। আমাদের এই ডিগ্রি, এই সেই অমুক তমুক, এগুলো কোনো ম্যাটার করে না, যদি না আমাদের একটা মানে কি বলবো এফেক্টিভ কোনো জ্ঞান থাকে, বা হচ্ছে মানে যেটা আমরা বলতে পারি যে এবার এই ধরনের বিষয়ের উপর তো ওরকম হতে পারে না, তো বাস্তব জ্ঞান থাকবে, তো মানে তোকে তুই তো কি করবি। কিন্তু ফিলোসফি কোনো কিছু একটা পড়লি, সেটা তো নিজেকে ব্রেন স্ট্রং করতে হবে, নিজেকে রিয়েলাইজ করতে হবে, আমার জীবনে এটা মানে এটা ভাবতে হবে তোকে আর কি। ডেকার্ট বলে দিয়েছে যে হচ্ছে মানে কগিতো আর্গো সাম, বা হচ্ছে মানে আই থিঙ্ক দেয়ারফর আই অ্যাম। তার মানে এই নয় যে মানে এটা কথাটা তো মানে আই থিঙ্ক, কাউকে একটা ডেনে ডেকার্ট তো বলেছিল আই থিঙ্ক দেয়ারফর আই অ্যাম, এটা তো কিছুই বুঝলি না, কেন বলেছে, কি বলেছে, কি মানে কি ভাবছিল, বা হচ্ছে মানে এরকম তুই কয়েকটা এরকম মনে করি চাপল সার্ট্রে, বা হচ্ছে মানে এরকম সরেন কিয়ারকেগার্ড চাপল সার্ট্রে বলে দিলি, বা হচ্ছে মানে অ্যালবার্ট কামু বলে দিলি, বার্টন রাসেল বলে, এভাবে তো নয় বিষয়টা। যে এক্সিস্টেন্সিয়ালিজম শুনেছিস, নাইহিলিজম শুনেছিস, এটা তো নয় জিনিসটা। কেন অ্যাবসার্ডিজম, কেন কি মানে এটা এটা এই জিনিসগুলো বোঝাবে বিষয় আছে, তো সেইটার হলো ইয়ে মানে ভাববার বিষয়। আমি তোকে এত কিছু বলছি কারণ হচ্ছে মানে আমি এখনো পর্যন্ত এইগুলো নিয়ে আমাকে কি বলবো উল্টে আমাকে চার্জ করে এই করে দিতে পারে সেরকম কারোর সাথে কথা বলছি না বলে। ঠিক আছে, আমি লিখে দিতে পারি তুই তোর যেই ধরনের, মানে আমার ভালো লাগলো এটা, আমার থেকে কিছু একটা শুনে তুই, আমি 100% শিওর তুই ওটা নিয়ে পড়বি, এবং আজ থেকে 1-1.5 বছর পরে যখন আমি মানে বা কয়েক মাস পরে ইনভেন্ট বলবো, বা হয়তো 1-2 মাস পরে ওর সঙ্গে যদি কথা বলি, তুই আমাকে কি হচ্ছে এটা নিয়ে অনেক কিছু বলে দিবি যেটা আমি জানি না, এটা আমি লিখে দিতে পারি। ঠিক আছে, মানে যে পুরো এত লম্বা অডিও শুনতে পারে সেই ওটা নিয়ে ভাববে না, এটা হতেই পারে না। এটা সব থেকে বড় কোয়ালিটি। তুই যেটা করিস সেটা আমি করে নি ভাবছি, কারণ হচ্ছে মানে পুরোটা শুনে নিয়ে বলতে গেলে আবার বিরাট হয়ে যাবে অডিও। তুই যেমন হচ্ছে শুনতে শুনতে বলতে থাকিস, যেটুকু শোনা হলো তার থেকে ওটাই হচ্ছে সব থেকে ওয়াইজ। এটা আমি বলতে পারি আমি তোর থেকে শিখলাম আর কি। হ্যাঁ, ফার্স্টে যেটা বললি বিশ্বকোষ আর ওই ব্রিটানিকার এগুলো, ওগুলো তো আলাদা করে কিছু আমার তো বলার নেই, আমি ব্রিটানিকা অ্যাফোর্ডও করতে পারবো না। আর এখন তো আরোই বেশি মানে রেয়ারও হয়ে গেছে ওটা একদম। আচ্ছা, তারপরে তুই
ইয়ে করলি ওটা, হ্যাঁ আজভিকা বা আজীবক আমার মনে হচ্ছিল, বাট যাই হোক মানে ওই ধরনের নামটা ঠিকই বলেছিস। ওটা একটা দুটো জিনিস আছে, একটা একটা হচ্ছে ওই চারবাকের মতো একটা আলাদা স্কুল আছে, বাট ওটা সাব স্কুল বা ওরকম ইয়ে বলা হয় তাকে, বাট ওটাও হেটেরোডক্স এর মধ্যেই পড়ে। ওটা এক ধরনের এই নাস্তিক, বা নাস্তিক বলবো না, বা মানে আমাদের সেন্সে নাস্তিক আর কি, মানে যারা বৈদিক ধর্ম বা বেদের থেকে সরে এসে ওইগুলোকে মান্যতা দেয় না, তার বাইরে থেকে সরে এসে যেগুলো আছে সেগুলোর মধ্যে ওটা পড়ে। আর ওই কাহিনীটা যেটা বললি আমি অতটা পড়িনি ওটা, ওটা নিয়ে। আর শুনে ভালো লাগলো, যেটা ওটা থেকে যেটা বুঝলাম সেটা হচ্ছে যে আহ, একটা সময় পরে মানে আমরা যে মানে কোশ্চেনিং করি বা নিজের প্রশ্ন টশ্ন নিজেদের মধ্যে জেগে ওঠে, বা হচ্ছে মানে বিশেষ করে যারা চিন্তাশীল মানুষ, মননশীল মানুষ, বা তুই ফিলোসফার দার্শনিক যারা রয়েছে, এই জন্যই তো দার্শনিক তারা, কারণ তারা হচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করে, এবং সেগুলো বিষয় একটা মানে তারা ভাবতে ভাবতে একটা রিয়েলাইজেশনে পৌঁছায়, যতক্ষণ না পর্যন্ত খণ্ডাতে পারে, করতে পারেন। সে মানে একটা কিছু ইয়ে করলো, মানে নিজের লজিকটাকে নেগেট করলো, তারপর একটাই করলো। যেমন হচ্ছে মানে আমাকে ওই জুদাইশের সঙ্গে কথা হচ্ছিল যখন, ও কিন্তু পড়েছে, হট করে আমাকে বললো কি যে ওই কি বলে থিসিস, অ্যান্টিথিসিস, সিনথেসিস, এগুলো নিয়ে কথা কথা বলতে শুরু করলো। আমি তো জানি না, কোনো ছেলে আমাকে এইভাবে এই করেনি, ঠিক আছে। ইনফ্যাক্ট ওর কথাটা উত্তর দিতে গিয়ে আমাকে আবার যেতে হলো, ঠিক আছে, একটা এটা তো থিওরি নয়, আমাকে ইয়েতে গিয়ে আবার থিসিস অ্যান্টিথিসিস এর ইয়েটা শর্টলি ইয়ে করে নিতে হলো আর কি। দেখেছি যে দেখিনি তা নয়, বা হচ্ছে আমি তো ফিলোসফি স্টুডেন্ট নই অর্থে যে মানে ফিলোসফির যে মানে লজিক্যাল রিজনিং এর যে ইয়েগুলো, প্রসেস গুলো, পদ্ধতিগুলো, সেগুলো নিয়ে জ্ঞান দিতে পারবো। আমি দেখে বুঝলাম যে হ্যাঁ মানে ঠিক আছে এই জিনিসটা, ওকে, মানে সাইক্লিক্যালি যেটা চলতে থাকে আর কি, মানে থিসিস রয়েছে, থিসিসটাকে নেগেট করলো, দিয়ে একটা অ্যান্টিথিসিস তৈরি হলো, এবং তার থেকে হচ্ছে আলটিমেটলি হচ্ছে সিনথেসিস হলো, মানে একটা ইয়ে বেরোলো। তারপরে সেটাকে আবার নেগেট করে আরেকটা অ্যান্টিথিসিস তৈরি হবে, মানে সিনথেসিস যেটা হলো সেটার পরে সেটা একটা থিসিস হিসাবে কাজ করবে, এই টাইপের ব্যাপার। তো যাই হোক, তো ওটা বাদ দে। তো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে তুই যেটা বললি যে মানে নিজের ইয়ে করতে করতে আলটিমেটলি তার যে প্রশ্নগুলো ছিল, যেটা আমরা বলে থাকি সব থেকে মেটাফিজিক্যাল প্রশ্ন বা অন্টোলজিক্যাল ইয়ে প্রশ্ন, অন্টোলজি তো একটু ইয়ে সাবসেট কথা, যেখানে যেটা প্রশ্নগুলো যেগুলো থাকে মানে আমরা আহ এক্সিস্টেন্স নিয়ে প্রশ্ন করি মেটাফিজিক্সে, বা হচ্ছে আমাদের অন্তিম সত্য যেটা আর কি, মানে সেটা নিয়ে আমরা প্রশ্ন করি। তো হ্যাঁ, ইভেন হচ্ছে তো সার্ট্রেও বলে দেখবি হচ্ছে মানে এই যে আগে যে ডিবেটটা ছিল যে এক্সিস্টেন্স আগে এসছে নাকি হচ্ছে মানে এসেন্স বলে একটা বিষয় আছে, যে একটা চাকু, এটা চাকু বা একটা তরোয়াল, তরোয়ালের এসেন্সটা কি, তরোয়ালটা কেন তরোয়াল? আমি যদি বলি যে তরোয়ালের ব্লেড একটা রয়েছে, কি রয়েছে ও কম্পোনেন্ট, একটা তরোয়ালের ব্লেড, একটা হচ্ছে তো হ্যান্ডেল। এবার আমি হ্যান্ডেলটাকে যদি মনে করি যে আমি তরোয়ালের ব্লেডটাকে সরিয়ে দিলাম, হ্যান্ডেলটাকে রাখলাম, ওটা কি চাকু থাকবে? না। ইনফ্যাক্ট আমি আমি যদি ব্লেড ইয়ে কি বলে ওটাকে, হাতলটাকে সরিয়ে দিই এবং চাকুটাকে ব্লেডটাকে জাস্ট হাতে ধরে রাখি, ওটা কিন্তু চাকুই থাকবে। অর্থাৎ ওটা ধারালো ব্লেডটা ওটাই কিন্তু চাকু। এবার এবার আমি যদি মনে করি যে ওটা ভোঁতা করে দেবো, চাকুটাকে পুরো একদম ভোঁতা করে দেবো, করে দেবো, ওটাকে পাত হয়ে যাবে বা স্কেলের মতো হয়ে যাবে, ওটা চাকু থাকবে না। কারণ চাকুর পারপাসটাই হচ্ছে একটা জিনিসকে কাটা বা ইয়ে করা, এবং সেটা কাজটা করে ওই লোহার প্লেটটা, এবং সেটা ধার থাকতে হবে তবে কাটতে হবে। ফলে ওটার এসেন্সটা, চাকুর এসেন্সটাই হচ্ছে ওটা। তো ফলে একটা জিনিস একটা প্রপার্টি থাকে, একটা এমন একটা প্রপার্টি যেটা সেই জিনিসটাকে ওই জিনিসটা বানায়, দ্যাট ইজ ইয়ে। তো তো সেই জন্য অনেকে অনেকে বলে থাকে যে মানে এসেন্সটা আগে এসছে নাকি হচ্ছে এক্সিস্টেন্সটা আগে এসছে, আগে আমরা এক্সিস্ট করেছি তারপরে এসেন্সটা এসছে, নাকি এসেন্সটা আগে থেকেই ছিল, এসেন্সের জন্য এক্সিস্ট করেছে। তো এই এক্সিস্টেন্স প্রিসিডস এসেন্স, এসেন্স প্রিসিডস এক্সিস্টেন্স, এটা নিয়ে পরবর্তী মানে ইয়ে রয়েছে, দেখবি তোর সাবচাইরও কতটা রয়েছে ওটা নিয়ে মতামত। যাও, তো ফলে হচ্ছে এই যে প্রশ্নগুলো, এই যে বিভিন্ন ধরনের আর কি জীবন নিয়ে, অন্তিম সত্য নিয়ে প্রশ্ন, সেগুলো জানতে 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 মানে প্রশ্ন করতে করতে মানুষের একটা সময় যদি তার মনে হয় যে আমার সবকিছু জানা হয়ে গেছে, বা যেই প্রশ্নগুলো ছিল সেগুলো ই হয়ে গেছে, বা অ্যাটলিস্ট তার আর কিছু নতুন করে মাথায় আসছে না, মনে হচ্ছে যেন মানে আমি, সেটা খুব রেয়ার কেসই হয়। ওটা যদি হতে, ইউজুয়ালি এই জিনিসটা একটুখানি ভ্রমের মতো করে তৈরি করা হয়, ঠিক আছে। মানুষের এই স্টেজটা অন্তত ওই দিক থেকে আসার চান্সটা খুব কম, খুব কম লোকের হতে পারে। যেমন স্বামী বিবেকানন্দের কথা যদি বলিস, রামকৃষ্ণের কথা বলবি, দেখবি মিশনে ওরা ওরকমই বলবে, ঠিক আছে, যে
মানে একটা মানুষ যারা আমরা যাদেরকে ওই স্পিরিচুয়াল লাইনে করি দেখি, প্রচুর বড় বড় যারা ইয়ে রয়েছে, মানে এখন এইসব ফগিয়ে নয়, তাহলে মেজরিটি লোকের কথা দেখবি যে বলে যে সে এমন একটা স্তরে পৌঁছে গেছিল যে সমাধি নিয়ে নিয়েছে। হ্যাঁ, বা ইউজুয়ালি বিশেষ করে যদি কম বয়সে মারা যায় বলে সমাধি নিয়ে নিয়েছে। হ্যাঁ, স্বেচ্ছা সমাধি, স্বেচ্ছা এই ধরনের ইয়েটা। তো সেটা ওইভাবে এস্টাবলিশ করা হয় তাকে, বাট এটা কতটা সত্যি মিথ্যা যায়। বাট হ্যাঁ, এটা সত্যি যে আমরা যদি নর্মাল ফিলোসফিক্যাল ইয়ে থেকে দেখি, পার্সপেক্টিভ থেকে, ওটা প্রত্যেকটা মানুষের লাইফে এক ধরনের এই ধরনের স্টেজ আসতে পারে। এটা এক্সিস্টেন্সিয়াল প্রশ্নগুলো থেকেই তো মানে মানুষের এটা মানে মেন প্রশ্ন। পরে কথা হবে। কি হলো? আচ্ছা, তো এক্সিস্টেন্সিয়াল প্রশ্নগুলোই তো মেইনলি মানুষের মধ্যে আসে। তো সেখান থেকেও যখন লোকের উত্তর খুঁজে পায় না, তখন সেটা তার মধ্যে একটা এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস বল, এক্সিস্টেন্সিয়াল অ্যাংস্ট বল, এরকম বিভিন্ন ধরনের স্টেজ আছে, সেগুলো আসতে থাকে। এবং এই এক্সিস্টেন্সিয়াল প্রশ্নগুলো থেকে নাইহিলিজমটা একটু অন্য ধরনের, বা এক্সিস্টেন্সিয়ালিজম আর নাইহিলিজমের মধ্যে ডিফারেন্সটা করাটা একটু অতটা ইজি ব্যাপার নয়। কিন্তু মানুষের মধ্যে একটা দেখবি নাইহিলিস্ট কথাটা খুব বেশি ইউজ হয়, এক্সিস্টেন্সিয়ালিজমটা অতটা বেশি ইউজ করে না, কিন্তু নাইহিলিজম কথাটা প্রচন্ড রকম ইউজ হয়, ওকে ভেগলি ইউজ করে দেয়। কিছুদিন আমি ইনস্টাগ্রামে একটা পেঙ্গুইনের কথা আসছিল, নাইহিলিস্ট পেঙ্গুইন, ঠিক আছে? একটা পেঙ্গুইন, সে ওটা একটা ডকুমেন্টারি থেকে কেটেছে, ডকুমেন্টারিটা তুই ইউটিউবে পাবি, কিন্তু খুব লো কোয়ালিটিতে আছে। আন্টার্কটিকার লাইফ ইয়ে দেখার উপরে ডকুমেন্টারি। সেখানে পেঙ্গুইনটাকে কি দেখা যাচ্ছে না, পেঙ্গুইনটা হঠাৎ করে বরফের মধ্যে দিয়ে হাঁটতে 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 মানে পুরো পেঙ্গুইনটা সবসময় দেখবি মানে বেশিরভাগ অ্যানিমালই গ্রুপে থাকে, ঝুন্ড বেয়ে থাকে কি, একদম অ্যাপেক্স প্রিডেটর গুলো বাদ দিয়ে। যেমন হচ্ছে বাঘ, সিংহ, এগুলো, এটা হচ্ছে প্রকৃতির নিয়ম, এটা প্রকৃতির খেলা। এটা এটা কখনোই বাঘ সিংহের পপুলেশন তার নিচে থাকা মানে যে খাদক খাদক কখনো কখনো খাদ্যের থেকে তো বেশি হয়ে যেতে পারে না। যত বেশি ট্রিতে নিচে থাকবে অ্যানিমাল, সেটা তত বেশি সংখ্যায় বেশি হবে। মানে ধরে নে ছোট 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 যে ফাঙ্গাসের মতো গাছ পাছ, সেগুলো সব থেকে বেশি হয়, শ্যাওলা পাওলার মতো। তার থেকে একটু বড় গাছগুলো একটু বেশি হয়। বা যাক, মানে বোধ করে গাছপালা সব, যেহেতু ওটা প্রাইমারি ইয়ে প্রডিউসার ওরা, ফলে ওরা সব থেকে বেশি থাকে। ওদেরকে খেয়ে যারা বেঁচে থাকে, হরিণ, ছাগল বা যত শাকাহারী প্রাণী রয়েছে, বা হচ্ছে তোর ভেড়া ইয়ে, বা তোর ওই ওই ধরনের যে অ্যানিমাল গুলো রয়েছে, খরগোশ, এদের সংখ্যাটা একটু তার থেকে কম। আবার এদেরকে যে, বা ইভেন ধরে নে তোর প্যাং ট্যাং এইগুলো যারা রয়েছে, পোকামাকড়ও গাছের থেকেই করে, পোকামাকড়ের সংখ্যাটা তার থেকে একটু কম। পোকামাকড়ের থেকে আবার গাছপালার থেকে একটু কম। বা আবার পোকামাকড়ের থেকে দেখবি পোকামাকড় যারা খায়, অর্থাৎ পতঙ্গভুক, অর্থাৎ হচ্ছে তোর ওই ব্যাং ট্যাং, এদের সংখ্যাটা একটু কম। ব্যাঙের থেকে হচ্ছে এবার সাপের সংখ্যা একটু কম। সাপকে আবার ধরে নে করে পাখি টাকিরা অ্যাটাক করে বা নেউলই করে, তো তাদের সংখ্যাটা একটু কম, এরকম টাইপ। তো পাখি সাধারণত আমরা ডাইরেক্টলি খাই না, বাট যাই হোক, মানে ধরে নিলাম যে পাখি কেউ শিকার করে, মানুষ টানুষই করতে পারে, তো মানুষ তো বাদিতে খাদ্য শৃঙ্খলে তো ফিটই হয়। ফলে এই জিনিসটা যে যে এক্সিস্টেন্সিয়াল যে প্রশ্নগুলো, এইগুলো থেকে মানুষের একটা জীবন একটা ওরকম আসে, এই ধরনের একটা স্টেজ, ঠিক আছে? তো তার মধ্যে থেকে কি হয়, এবার সে ওখান থেকে বেরোনোর জন্য রাস্তা খুঁজবে। হ্যাঁ, তো আমি যেটা বলছিলাম পেঙ্গুইনের কথা বলছি, তো পেঙ্গুইনটা হচ্ছে, পেঙ্গুইনটাও ওরকম একটা বিশেষ করে যখন উইন্টার আসে আন্টার্কটিকা, সেটা আনইমাজিনেবল, ঠিক আছে? মানে ইভেন হচ্ছে আমার সাইবেরিয়া আলাস্কার সাথে তুলনা করলে পারবো না। তুই নিজেও দেখেছিস নিশ্চয়ই ডকুমেন্টারি, যে ওখানে কি হয়, একদম মানে বরফের ঝড় হয় পুরো, মানে ঠিক আছে, সেখানে দাঁড়িয়ে থাকা ইয়ে করা, মানে কি করে সার্ভাইভ করে ওরা পেঙ্গুইন বলেই পারে। আর ওই মানে ওরা অন্য যে কোনো জায়গায় আমরা ওয়াইল্ড অ্যানিমাল বলি, তো তাদেরকে ওখানে দাঁড় করিয়ে দিবি, সার্ভাইভ করবে না, একদম একদিনের মধ্যে মারা যায়। ওরা একসাথে পুরো জড়ো হয়ে পুরো ওরকম ইয়ে করে আর কি, মানে ওঠেনি। এমনিতেই তত বড় লোম তো রয়েছেই, কিন্তু ওরা নিজেদেরকে মানে কমফোর্টেবল করার চেষ্টা করে, কোনো রকম সার্ভাইভ করে। ওই উইন্টারটা এসে গেলে তারা বাঁচতে পারবে না। কিন্তু সেই ওরা এবং মাইগ্রেটও করে, যখন অ্যানিমালরা তখন একসাথে দল বেঁধে মাইগ্রেট করে, কোথাও রাস্তা যেতে হারিয়ে না ফেলে। কারণ বিশেষ করে আন্টার্কটিকার মতো জায়গায়, অন্য জায়গাতে তো তাও গাছপালা বা কোনো কিছু দেখেই করতে পারবে, ট্র্যাক করে যেতে পারবে। এখানে কিন্তু একজন আলাদা হয়ে যাওয়া মানে তার তার ভেতরে যত ভেতরে যাবে, ওরা সবসময় চেষ্টা করে হচ্ছে ল্যান্ডের একদম মানে যেখানে জল টল রয়েছে, মানে বরফের ইয়ে সমুদ্র ওই ধারের দিকে থাকার আর কি। যত ভেতরে যাবে তত হার্শ কন্ডিশন, ঠিক আছে? বরফের যত মেরুর দিকে যাবে, ভেতরের দিকে যাবে ইয়ে আন্টার্কটিকা, তত তত বেশি হার্শ কন্ডিশন। তো সে আর্কটিক আন্টার্কটিকা দুটোই হার্শ, আন্টার্কটিকাটা একটু বেশি হতে পারে, আমি বলতে পারছি না, বাট যাই হোক। কিন্তু তো ও হচ্ছে মানে একটা
বা ইয়ং পেঙ্গুইন, সে পুরো গ্রুপটাকে ছেড়ে দিয়ে হঠাৎ উল্টো দিকে একদম ফুল স্পিডে দৌড়তে দৌড়তে চলে গেল। ও কেন ওর মধ্যে কি ভর করলো ওটা কিন্তু ইনস্টিংক্টও না, ওদের মানে ন্যাচারাল ইনস্টিংক্টই হচ্ছে গ্রুপের সাথে থাকা। তো কেন উল্টো দিকে ছুটতে ছুটতে উঠতে উঠতে একদম ভেতরে চলে গেল আন্টার্কটিকা, মানে ওটা একটা সুইসাইডাল একটা অ্যাটাক কিন্তু হঠাৎ করে। বা এটা মানুষের ক্ষেত্রে হতে পারে, মানুষের অত চিন্তাশীল, অন্য মননশীল, অন্য ইয়ে, পেঙ্গুইনের মধ্যে কি করে আসতে পারে? ওটা হয়তো কোনো কারণে ঘটেছে, কেউ জানে না কেন ঘটেছে, ঠিক আছে, কিন্তু একটা পেঙ্গুইনের পক্ষে হয়তো কিছু হওয়ার সম্ভাবনা। অন্য অ্যানিমালরা পুরো প্রকৃতির নিয়মে চলে, তাদের পক্ষে হচ্ছে মানে ডিফারেন্ট হওয়ার সম্ভাবনা খুব একটা, কিন্তু হচ্ছে ওর মধ্যে ওটা ঘটেছে, তো সেজন্য নাইহিলিস্ট পেঙ্গুইন বলে খুব দেখাচ্ছিল। এবার যখন রিসেন্টলি অরিজিৎ সিং যখন রিটায়ার করলো তখন সবাই আর কি ওই ইয়েটা নিয়ে খুব সার্কুলেট করছিল যে ও নাইহিলিস্ট পেঙ্গুইন হয়ে গেছে, বা ইনস্টাগ্রামে পেঙ্গুইনটার কথা মনে পড়ছে। কেন না হচ্ছে মানে লোকজনের কেউ নাইহিলিজম নিয়ে ভাবেও না, কারোর কোনো চিন্তা ভাবনাও নেই। হঠাৎ করে ইনস্টাগ্রামে ভাইরাল হচ্ছিল, লোকজন হঠাৎ করে টানটা জেনে গেছে, ওটা নিয়ে করেছে। এখন সবাই বলছে ওর বুঝে গেছে জিনিসটা কি। তো ওই পেঙ্গুইনটার ভিজুয়ালটা দেখে কিন্তু ওর অনেকটা বুঝে গেল যে জিনিসটা কি। তো এখন সবাই বলছে যে হ্যাঁ, মানে একদম পিকে থেকে সবকিছু থেকে যেখানে অ্যাকচুয়ালি ও আরো রাজত্ব করতে পারে, ইয়ে করতে পারে, হঠাৎ করে কেন ইয়ে হয়ে গেল, এবং ব্যাপারটা তাই ঘটেছে, একটু ফেড আপ হয়ে গেছে মানুষের মধ্যে। ওই জিনিসটা আসতে পারে, কিন্তু এই সুইসাইডাল যেটা, সুইসাইড জিনিসটাই তো ওইভাবে আসে মানুষের। মানুষ যখন সুশান্ত কেন করলো, তুই আমি করতে পারি, ঠিক আছে, মানে বলছি কথা কথা, এমনি কথা কথা বলছি, কিন্তু সুশান্তের কাছে কোনো কিছু মেটেরিয়ালিস্টিক কোনো কিছুর অভাব থাকার কথা না। হ্যাঁ, ইনফ্যাক্ট হচ্ছে ও যে ধরনের জিনিসপত্র পছন্দ করে সেটাও করতো, ঠিক আছে। ও যে টেলিস্কোপটা কিনেছে তুই অ্যাফোর্ড করতে মানে জানি না তুই পারবি কি পারবি না, মানে সাধারণ মানুষের পক্ষে চান্স খুব কম। বা হচ্ছে ওর প্যাশন থেকে ওর চাঁদের ওখানে বিভিন্ন ওয়েবসাইট আছে, চাঁদে মাটি ল্যান্ড কেনা যায়, ওখানে যাবে না কিন্তু চাঁদের ল্যান্ড ওরকম কেনা যায়, ঠিক আছে। ও সেখানে ওর ল্যান্ড, ওর জমি কিনে রেখে দিয়েছে, এইসব জিনিসপত্র রয়েছে, ঠিক আছে। ওর নাসা যাওয়ার ইচ্ছা ছিল, নাসা গেছে, ভিজিট করেছে, তোর যেগুলো পছন্দ সেগুলো করেছে। তারপরে কি ছিল, তো মানুষের মধ্যে ওরকম একটা স্টেজ আসতে পারে, বিশেষ করে হচ্ছে মানে নিঃসঙ্গতা বা এইসব থেকে আসতে পারে। বা তুই যেটা বলি সেটা একটা কারণ, যে হচ্ছে মানে সেটার একটা অন্যতম কারণ হচ্ছে আমার মনে হয় যে তারা যেটা জেনে নিয়েছে, হয় সে শেয়ার করতে চাইছে না, নয়তো সে ডিপার্ট করতে চাইছেন পারছে, মানে সে যেটা বলছে সে বুঝতে পারছে না, বা এটাও হতে পারে, ঠিক আছে, এটা একটা কারণ হতে পারে, ইউজুয়ালি হয়। যেমন হচ্ছে দাসপ্রুক জারাথুস্ট্রার একটা ইয়ে রয়েছে, ইয়ে ফ্রেডরিক নিচ্ছেন, খুব বিখ্যাত। নাইহিলিজমের কথা বললে সোরেন কিরকেগার্ড, তারপরে তো নিচ্ছের কথা হবে। মানে জার্মানি থেকে তো অনেক বড় বড় ফিলোসফার আছে, নিচ্ছে হচ্ছে পৃথিবীর সব থেকে ইনফ্লুয়েন্সিয়াল ফিলোসফারদের মধ্যে একজন, ইফ নট দ্য মোস্ট, এবং কন্ট্রোভার্সিয়াল। যেমন লিটারেচারে দস্তয়েভস্কির কথা বলা হয়ে থাকে, তো গুরুদেব নিচ্ছে যদি পছন্দ কর না কর, ইভেন হিটলারেরও জীবন মানে পুরো ইয়ের উপরে কতটা ইনফ্লুয়েন্স আছে তুই নিজে জানিস, মানে ভাবতে পারবি না নিচ্ছে। হ্যাঁ, মানে এদের এদের ইয়ে পড়ে ফেললে তার মানে খুব ইয়ে হবে আর কি, মানে যে কনভিন্স না হওয়া বা অ্যাটলিস্ট ইনফ্লুয়েন্স না হওয়াটা খুবই মুশকিল। তো কিছুদিন আগে ওই তুরিন হর্স সিনেমাটা দেখছিলাম, বেলাতারের কথা বললাম যেটা, তো সেটাও তুরিন হর্সটা নিয়ে আমি স্টাডি করে দেখলাম যে ওটা নিচ্ছের সাথে কানেক্টেড অ্যাকচুয়ালি। যে ওই তুরিন হর্সের যে ওটা সত্যি মিথ্যে কেউ জানে না, কিন্তু ওই হর্সটাকে যখন গিয়ে জড়িয়ে ধরেছিল, মানে কেউ পেটাচ্ছিল একটা হর্সটাকে, মারছিল, কেউ যাচাই অত্যাচার করছিল, তো সেই সময় কেউ আটকায় কি নিচ্ছে, এবং তারপর নিচ্ছে কোলাপস করেছে, এবং তারপর অসুস্থ হয়ে পড়ে, আলটিমেটলি কোনোদিন নাকি সুস্থ হতে পারেনি, মারা গেছে। তো যে লোকটা এতটা গড ইজ ডেড যে ডিক্লেয়ার করে দিয়েছিল যে লোকটা, হ্যাঁ, অনেকে অনেক রকম ভাবে ইয়ে করার চেষ্টা করে, বিশেষ করে যারা একটু আধ্যাত্মিক ইয়ে রয়েছে তারা বোঝার চেষ্টা করে কত রকম ভাবে ধামাচাপা দেওয়া যায়, কারণ নিচ্ছেকে তো কেউ ডিসকার্ড করতে পারবে না, তো ফলে সে নিজের মতো লজিক দেওয়ার চেষ্টা করে। যেমন এখন সায়েন্সকে কেউ ডিসকার্ড করতে পারে না আজকে দিনে দাঁড়িয়ে, তো সেই জন্য সায়েন্সের সাথে রিলিজনকে জোর করে জোড়ার খুবই চেষ্টা করা হয়, তো সেরকম ব্যাপারটা। তো ফিলোসফিতে নিচ্ছে সায়েন্সই বলতে হয় সেটা, তো সেরকম ব্যাপারটা ওইটা কারণ হতে পারে যে সে এমনকি। তো ওই দাসপ্রুক জরাথুস্ট্রতে কি হয় যে জরাথুস্ট্র মানে আমরা এমনি জরাথুস্ট্র তো নাম জানি আর কি, জোরাস্ট্রিয়ানিজমে জরাথুস্ট্র একটি প্রফেট বা মেসেঞ্জার, তো সেরকমই একজন রকম দেখায়, একজন মঙ্ক বা ইয়ে টাইপের, যে পাহাড়ের অনেক উপরে, পাহাড়টাও সিম্বলিক অ্যাকচুয়ালি, ওপরে অনেক ওপরে আর কি উঠতে 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 গেছে, এবং সেখানে গিয়ে সে সাধনা করে আলটিমেটলি সে এনলাইটেন্ড হয়েছে। বাট হওয়ার পরে নামছে, যখন নামতে নামতে তার বিভিন্ন লোকের মানে দু চারজনের ইয়ের সাথে দেখা টাকা হয়, ইয়ার কনভারসেশন হয়, সেটা ঠিক আছে, কিন্তু সে ডিসেন্ড করছে, সে কিন্তু উঠছে না,
ঠিক আছে, সে ম্যাক্সিমাম পিকে পৌঁছে গেছিল। পৌঁছার পর এবার তার মনে হলো, আমি যা রিয়েলাইজ করেছি, উপলব্ধি করেছি, এবার আমার সময় এসছে যে আমার যারা নিচে যারা লোক রয়েছে বা ইয়ে রয়েছে তাদের মধ্যে গিয়ে আমি ই করবো, ওটা তাদেরকে মধ্যে ডিপার্ট করবো। মানে সে নামছে, ডিপার্ট কথাটা মানে ভুল বলছি, তাদের মধ্যে ডিপার্চার জিনিসটা আলাদা, সরি আমি ভুলই কত টার্ম ইউজ করেছি, তাদের মধ্যে আমি শেয়ার করবো না, প্রিচ করবোই ধরে না, আপাতত আমার ওয়ার্ড আসছে না, প্রিচ করবো, আমি টার্মটা অনেকক্ষণ ধরে ভুলই বলে যাচ্ছি, অ্যাকচুয়ালি মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে। তো নেমে এবার সে আলটিমেটলি যখন নিচে নেমে যাবে, সেখানে গিয়ে তার মানুষকে খুব অদ্ভুত অদ্ভুত মনে হবে, যে মানে তাদের আচরণ, তারা কি নিয়ে মূলমত্ত রয়েছে, এটা সবকিছু সে দেখে, যেগুলো সেগুলো উনিও বলে। আলটিমেটলি সে মানে অনেক সিম্বলিক জিনিসপত্র রয়েছে, কিন্তু মানে তুই ভাবিস না আমি বইটা পড়ে ফেলেছি, ঠিক আছে, আমার ওই রকম বই পড়ার মতো ক্ষমতা নেই, কিন্তু আমি বইটা নিয়ে প্রচুর অ্যানালিসিস শুনেছি, করেছি, সে করেছি, একটু পড়তেও শুরু করেছিলাম। ওটার হিন্দি, বাংলা বিভিন্ন ভাষাতে শুনেছি, অডিও বুকও শোনার চেষ্টা করেছি কিছুটা হলো, এবং বইটা পড়তেও শুরু করেছিলাম, বেশ কিছুটা পড়েছি, মানে অ্যাটলিস্ট যখন ডিসেন্ট করছে অতটা অব্দি পড়েছিলাম। নেমেছে, নামার পরে সেখানে গিয়ে বাট তাদের সঙ্গে যে কনভারসেশন গুলো চলছে সেটা দেখাচ্ছে, তো সেটাও একটা হতে পারে, এবং ইনিশিয়ালি লোকজন ওকে অ্যাকসেপ্ট করতে চাইছে, ঠিক আছে, মানে তাদের কাছে ওকে একটু ইয়েই মনে হচ্ছে, ওই আমার কথা বলে ইচ্ছে। তো গড ইজ ডেড এটাতেই প্রথম এসছে তা নয়, ঠিক আছে, ও গে সায়েন্স বইটাতেও রয়েছে, দ্য গুড 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 রয়েছে, কি আমি বলতে পারছি না, যাই হোক, হ্যাঁ যেটা বলছিলাম, তো নিচে ফিলোসফি ইয়ের মধ্যে ওটা আসে, যে মানে একটা লোক যখন সে ওই জায়গায় পৌঁছে গেছে, তার পক্ষে খুব ডিফিকাল্ট যে হচ্ছে মানে যে নর্মাল লোককে মধ্যে সে যেটা বলবে সেটা তাদের মাথার উপর দিয়ে যাবে, তারা সিরিয়াসলি নিতে পারবে না, বুঝতে পারবে। অনেকবারই বলেছে যে গড ইজ ডেড, উই হ্যাভ কিলড হিম, হি হ্যাজ বিন কিলড এট দ্য ক্রস রোড অফ জার্মানি, না কেউ একটা কিছু একটা কিছু বোঝো, তো উই হ্যাভ কিলড হিম এটা বলেছে। এবার সেটা কিছু লোক বলে যে হচ্ছে ও সত্যি লিটারালি গড ইজ ডেড বলেছে, মানে এখন গডের কোনো দরকার নেই বা এরকম কিছু, আমরা এটা বলতে গেছি। অনেকে আবার বলে থাকে যে সায়েন্সের যত ডেভেলপমেন্ট বা যেরকম রেনেসাঁ ইয়েটা হচ্ছিল, বুম করছিল, সেই সময় কি দাঁড়িয়ে ওর মনে হচ্ছে যে আমাদের পুরোনো গডের যে কনসেপ্টটা ছিল বা যেটা ছিল সেটা এখন মানে আমাদের আঁকড়ে ধরে থাকার কোনো, পুরোনো রিচুয়াল বা ইয়েটাকে আমাদের ধরে রাখার কোনো মানে হয় না, এখন নতুন একটা কিছু করতে হবে, এরকম ধরনের করছে। বাট অ্যাটলিস্ট ওটা দেখিস একটা লোক এরকম পুরো মাঝ রাস্তায় গিয়ে একটা পুতুল সিম্বলিক ইয়ে করে তাকে মারে, এবং সেটাকে বলা যায় যে মানে গড ইজ ডেড। দেখো, যাই হোক, একজন ফিলোসফির মানে ওই দাদুটার নামটা ভুলে গেছি আমি, একজন টিচার আছে, সে মানে অনেকই বয়স্ক লোক, ঠিক আছে, সে পুনে ইউনিভার্সিটি বা কোনো একটা কিছু গিয়েছিল, সেখানে সে মানে এখনো পর্যন্ত সে ওইগুলো বিভিন্ন ইয়ে নিয়ে সে মহাসমুদ্র ওখানে, বুঝতে পারছিস তো, সে ওগুলো বলতে থাকে, এবার সেইটা ইয়ে করলে কিন্তু বই পড়ার মতো ইয়ে করে, ঠিক যদি ভালো লাগে হিন্দিতে বলে, নামটা ভুলে গেছি, ঠিক আছে, মানে আমরা তো জীবনে এরকম ধরনের টিচার দেখিনি কোনদিন, ওরকম আছে, তো তাদের মধ্যে ওই জিনিসটা আসতে পারে যে সুইসাইড। এবং এবার লাস্টে যেটা বললি সেটা হচ্ছে ওটা নাইহিলিজম, এক্সিস্টেন্সিয়ালিজম। এক্সিস্টেন্সিয়ালিজম বেসিক্যালি হচ্ছে মানে সত্যি কথা বলতে গেলে নাইহিলিজম বা এক্সিস্টেন্সিয়াল যে প্রশ্নগুলো রয়েছে বা অ্যাংস্ট বা এইসব ক্রাইসিস যেটা তৈরি হয়, সেইটা থেকে ওভারকাম করার জন্য দুটো রাস্তা, দু ধরনের রাস্তা মুখ্য আর কি মানে পাওয়া গেছে, মানে সবচেয়ে বিখ্যাত যে দুটো লোক, একটা হচ্ছে জাঁ-পল সার্ত্রে, একটা হচ্ছে তোর অ্যালবার্ট ক্যামু। সার্ত্রে হচ্ছে গিয়ে তোর এক্সিস্টেন্সিয়ালিস্ট বা বলা হয় থাকে, বা এক্সিস্টেন্সিয়ালিজমের একদম মানে সবথেকে পপুলার ইয়ে। ইভেন আমার অতটা ইয়ে ছিল না, আইডিয়া ছিল না, সিমন দি বয়বার যে রয়েছে তার তার অ্যাকচুয়ালি প্রেমিক আর কি হয়, যাই বল না কেন, ইয়ে হচ্ছে সার্ত্রে। ও তো মহিলাদের মধ্যে সবথেকে বড় ফেমিনিস্ট, বিখ্যাত ফেমিনিস্ট, এবং সব থেকে বিখ্যাত আর কি ফিলোসফারদের মধ্যে একজন, বা ফেমিনিজমই বলতে পারি, ফেমিনিস্টই বলতে পারিস, এবং তার সে এক ধরনের ফিলোসফার আর কি, থিঙ্কার। তো সার্ত্রে এবং আরেকদিকে হচ্ছে তো অ্যালবার্ট ক্যামু। তো সার্ত্রে হচ্ছে এক্সিস্টেন্সিয়ালিজমটাকে রাস্তা হিসেবে দেখেছে, আর এ হচ্ছে অ্যাবসার্ডিজমের কথাটা বলেছে, অ্যাবসার্ডিটির কথা, এবং দুজনের রাস্তাটা দু রকমের। সার্ত্রের রাস্তাটা হচ্ছে তোর
সাবটেটে যাচ্ছি না, আমি সাবটেটে বাদ দিয়ে সাবটেট আমি ইয়ের কথা বলি আগে, যেটা নাহলে অনেক লম্বা অডিও হয়ে গেছে। অ্যালবার্ট কামুর কথাটা হচ্ছে অ্যাবসার্ডিটি, লাইফের যে একটা মানে চরম অ্যাবসার্ডিটিটা যেই মুহূর্তে তুই রিয়েলাইজ করে যাবি, করে ফেলবি না, সেটা নিয়ে ভাবা বন্ধ করে দেওয়া ইমিডিয়েটলি দরকার। ঠিক আছে, তুই অতিরিক্ত বেশি ব্রেন স্ট্রক হতে ভাবতে যাবি, তোর মধ্যে ওই জিনিসটা আসতে বাধ্য। তো সেইটাকে ওভারকাম করার জন্য মানে লাইফটা অত্যন্ত অ্যাবসার্ড তো মানে লাইফ কেন মানে আমাদের চারপাশ সবকিছু অ্যাবসার্ড অ্যাকচুয়ালি। তুই যদি বেশি অতিরিক্ত ভাবতে ভাবতে একটা সময় লোকের হয়ে যেতে পারে। তুই যদি মানে খুব ভালো হচ্ছে যে তুই যদি কোনো একটা লজিক বা কোনো কিছু একটা মানে নিজের স্যাটিসফ্যাকশনের জন্য কিছু পেয়ে তাহলে কোনো সমস্যা নেই। তুই যদি সত্যি না পাস, তুই স্যাটিসফাইড না হোস, তাহলে কিন্তু তুই একদম শেষ। ঠিক আছে, তো সেই রকম লোকে যে অ্যাকচুয়ালি কোনো কিছুতে স্যাটিসফাইড হয় না বা কোনো ইয়েতে প্রশ্ন বা নিজেকে কিছু ভুল বুঝিয়ে দিতে পারে না, তার কিন্তু মুশকিল আছে, একদম সত্যি কথা বলছি। তো ফলে সেই চরম অ্যাবসার্ডিটিটা তুই যদি রিয়েলাইজ করে নিস লাইফে, কারণ সবকিছু অ্যাবসার্ড, তখন তোর মনে হবে যে দুটো জিনিস হতে পারে। কারণ ন্যাচারালি লোকের মধ্যে ওই ওই একটা চরম অ্যাবসার্ডিটি রিয়েলাইজ করার পরে যে একটা অ্যাংস্ট, ওই একটা ক্রাইসিস, ওটা তো একটু পুড়ে খাবে। সেই সময় দুটো রাস্তা হতে পারে, একটা হচ্ছে দুটোই সুইসাইড, একটা হচ্ছে ফিলোসফিক্যাল সুইসাইড, একটা হচ্ছে তোর ফিজিক্যাল সুইসাইড। ফিজিক্যাল সুইসাইড, আমরা সুইসাইড বলে ফিজিক্যাল ইয়েটাই বুঝি। ফিজিক্যাল সুইসাইড হচ্ছে স্বাভাবিকভাবে যেটা মানে আমরা বলে থাকি যে আত্মহনন, অর্থাৎ মানে সে গলায় দড়ি দিয়ে দিল বা কিছু করলো, শিরা কেটে দিল, যাই করুন না কেন, মানে মোট কথা সে আত্মহত্যা করলো, মরে গেল, ওষুধ খেয়ে নিল কিছু একটা অনেকগুলো করে, ফলে সে সুইসাইড করে ফেললো। ওটা ফিজিক্যাল সুইসাইড, অর্থাৎ এরপরে আর কিছু নেই, মানে তার দেহ ইয়ে হয়ে গেল। একটা হচ্ছে ফিলোসফিক্যাল সুইসাইড। ফিলোসফিক্যাল সুইসাইড মানে সেটা হচ্ছে কোন একটা ফেথ বা কোন একটা কিছু, যেটা বললাম একটা বুজরুকি বা কোন একটা ধারণা, কোন একটা কিছুকে আঁকড়ে ধরে নেওয়া। লোক বলিস না রিলিজিয়ান যে কাজটা করে, এই লেভেলে পৌঁছে গেলে কিন্তু রিলিজিয়ানটা ওই কাজটাই করে। রিলিজিয়ান খারাপ না, কিন্তু রিলিজিয়ান একদম কোটি কোটি মানুষকে বাঁচিয়ে রেখেছে কেন? কারণ রিলিজিয়াস মানুষ কোনো কিছু কোশ্চেন করতে ভুলে গেছে। রিলিজিয়াস মানুষ কিন্তু ব্রেন স্টর্ম করে না, নিজেকে কিছু ভাবে না, কিছু প্রশ্ন করে না, কিছু করে না। রিলিজিয়াস মানুষ পুরো আঁকড়ে ধরে রয়েছে যে হচ্ছে মানে না আমাকে অমুক, তুই কোন একটা গুরুদেবের দীক্ষা নিবি, এরপরে কিন্তু তুই নিজে ইন্ডিপেন্ডেন্টলি কিছু ভাববি না। গুরুদেব তোকে যেটা বলেছে সেটা তোর মান্যতা দিতে হবে। গুরুদেব তোর মানে ইয়ে কি বলে শিরোধার্য আর কি, মানে সে যেটা বলবে কিচ্ছুই করতে পারবি না। ফলে এটাকে তুই ফিলোসফিক্যাল সুইসাইড করলি। তোর নিজের যদি কোনো চিন্তা ভাবনা না থাকে বা নিজের ইন্ডিপেন্ডেন্ট যদি কোনো এক্সিস্টেন্স না থাকে, ইন্ডিপেন্ডেন্ট বা তোর স্বাধীন চেতা যদি না হস বা তুই স্বাধীন মুক্ত চিন্তা যদি তোর মধ্যে না থাকে, তার মানে তুই অ্যাকচুয়ালি ফিলোসফিক্যালি সুইসাইড করলি। ঠিক আছে, মানে যে চিন্তা ভাবনা করে তারই দর্শন আছে একটা জীবনে। তুই নিজের যখন তোর চিন্তা ভাবনা নেই, অন্যের দর্শনটা তোর দর্শন হয়ে গেল, মানে তোর ফিলোসফিক্যাল সুইসাইড হয়ে গেল। ঠিক আছে, এটা একটা সুইসাইড। এবার বলেছে যে এই দু ধরনের তো সুইসাইড রয়েছে, এবার তার থেকে উত্তরণের রাস্তাটা কি? তুই যখন বুঝে গেলি যে আমি ফিলোসফিক্যাল সুইসাইডও করবো না, আবার আমি আত্মহত্যা করতে জানি, কিন্তু আমার এই মধ্যে এই প্রশ্নটা আছে, তখন মিথ অফ সিসিফাসে হচ্ছে মানে সবথেকে বিখ্যাত ইয়ে যেটা ওর প্লেগ আছে, আউটসাইডার আছে, অনেক আছে। আউটসাইডারটা তুই অডিও পেয়ে যাবি, ইভেন বাংলাতেও পাবি, তার পুরোটাই রয়েছে ইয়েতে। আমি শুনেছিলাম, ইংলিশ পড়ার মতো ক্ষমতা নেই বলে তার বাংলাটা পুরোটা শোনা আছে, অডিও বুক পাবি ইউটিউবে। সময় লাগবে, মানে এরকম এক একটা ইয়েই হয়তো 2 ঘন্টা 3 ঘন্টা ধরে আছে একটা ইয়ে পার্ট পড়ো, কিন্তু হয়ে যাবে, খুব মোটা বই নয়। আর ওটা পড়ে যে তুই এত কিছু বুঝাবি তা না, তোকে পরে অ্যানালাইজ করার জন্য ওটা আবার দেখতেও হবে যে মানে একটা যেটা পড়লাম সেটা থেকে কি বুঝলাম। ঠিক আছে, এই বইগুলো পড়ে বুঝে যাওয়ার মতো নয় আর কি, অ্যাকচুয়ালি অন্যের অ্যানালাইসিস শুনতেই হবে যারা ওটা নিয়ে পড়েছে। ফলে সিসিফাস বলে একজন গ্রিক ইয়ে ছিল, ক্যারেক্টার ছিল, মানে গ্রিক মাইথোলজি। সে একটা পাহাড়ে বোল্ডারকে রোল করতে 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 টপে উঠেছিল। কেন? ও সরি, আগে বলে দিই, মিথ অফ সিসিফাস, সে হচ্ছে সিসিফাসকে হচ্ছে পানিশ করেছিল। মিন্স সিসিফাস কি ভুল করেছিল না, সে মৃত্যুকে ধোকা দিয়েছিল। আমরা যেমন যমরাজ আমাদেরকে নিতে আসে না, তুই যমরাজকে ধরে ধোকা দিয়ে দিবি। এটা ইয়েতে দেখেছি, সাইফের একটা সিনেমা আছে, ছিল মনে আছে, বা লাইফ হতে আসি, সেখানে সেই মারা গেছিল ইয়েরা, ওই বাচ্চাটা ইয়ে শক্তি বলে নাম ছিল বাচ্চাটা, শাহিদ কাপুর গেছিল, সেই যমরাজ ছিল সঞ্জয় দত্ত, ওর সাথে ঘুরে বেড়াচ্ছিল করছিল, এবং আলটিমেটলি হচ্ছে মানে সেই মন ভুলিয়ে করে টোরে আলটিমেটলি আবার চোখে দিয়ে আবার পৃথিবীতে ফিরে আসবে। ফিরে এসে সেখানে ওর দেখবে যে মানে লোকজন আর কি মানে তাদের তাদের জীবনের মধ্যে ইয়েটা দেখবে, জমালয় জীবন্ত মানুষ, সেটা আবার উল্টো জিনিস।
ওরকম। তো ফলে ও মৃত্যুকে ধোকা দিয়েছে। ফলে দুবার না তিনবার ওই জিনিসটা করার পরে গডরা হচ্ছে ওকে পানিশমেন্ট দেয়, যে মানে হি ওয়াজ ডিস্ট্রাইং টু রোল দ্য বোল্ডার আপ টু দ্য টপ অফ দ্য হিল, ঠিক আছে, till eternity. He was destined to roll the boulder up to the top of the peak of the hill till eternity. মানে একদম ইটার্নিটি মানে কি কায়ামত তাক বা হচ্ছে মানে চিরকাল, মানে ওটা কোনো শেষ নেই, মানে লাইফ টাইমও না। তো লাইফ বলে তো কিছু নেই, তো মৃত্যুকে ধোকা দিয়েছে পানিশমেন্ট, চিরকাল মানে আজীবন বা যতদিন এক্সিস্টেন্স আছে ও ততদিন পর্যন্ত ওকে রোল করে যেতে হবে। তো সেখানে তো হচ্ছে আমরা একটুতেই ইয়ে করে যাই, তাহলে ওর কি অবস্থাটা হয়, একটা এরকম এক্সাম্পল দিয়ে বুঝেছিল। কিন্তু সিজিপাস কিন্তু রোজ ওরকম বোল্ডারটাকে রোল করতে করতে উপরে তোলে, আবার বোল্ডারটা গড়িয়ে নিচে চলে আসে, আবার সিজিপাস নিচে আবার তুলতে হয়। এইটা দেখানোর পরে কিন্তু মানুষের মধ্যে কোনো কিছু ইয়ে থাকতে পারে না, কোনো সিচুয়েশন হার হবে যদি এটা তুই রিলেজ করি। এবং সেখানেও জোর করেই এটা বোঝাচ্ছে যে উই মাস্ট থিঙ্ক সিজিপাস টু বি হ্যাপি, we must imagine সিজিপাস টু বি হ্যাপি, মানে আমাদের সিজিপাসকে হ্যাপি ভাবতেই হবে। কেন না, কারণ সিজিপাস এটা করছে, এটা আমরা জানি, এটা ফ্যাক্ট। কি করে করছে না, উই মাস্ট ইমাজিন সিজিপাস টু বি হ্যাপি। এবার এই সিজিপাসকে হ্যাপি আমরা কিভাবে হ্যাপি রয়েছে, তো রাস্তা থাকতে হবে, না সিজিপাস নিজেকে হ্যাপি রাখছি। এটাই বলছে লাভ প্যাশন রিভল্ট, লাভ প্যাশন রিভল্ট, লাভ প্যাশন রিভল্ট। তো আছে, এবার একজন এক ধরনের রাস্তা দেখায়, সব ঠিক আছে, বাট লোকের হয় এই ধরনের সিচুয়েশন। তো প্রচুর লোকের এরকম এবার ও যেটা বলেছে সেটা অনেকে থিওরিটিক্যাল বা একটা বুকিশ মনে হতে পারে, যে মানে রিয়েল লাইফে লোকে ওই স্টেজটা চলে এলে সবাই সিজিপাসের কথা ভাববে, একটা ফ্যাক্ট। আবার প্রচুর লোক রয়েছে যারা সিনিক হয়ে যায়, যেরকম ডায়াজিনি সবচেয়ে বিখ্যাত জানিস, হচ্ছে ডায়াজিনি। ও সারাক্ষণ ধরে সবকিছু ছেড়ে রেখে মানে ও একটা বড় বড় সব প্লেটো সক্রেটিসদের লেভেলেরই একজন দার্শনিক হতে পারতো, কিন্তু কি ও ঘু মেখে সারাক্ষণ ধরে ডাস্টবিন পাশে সারাক্ষণ রাস্তাঘাটে পড়ে থাকতো পাগল। আমরা আজকে দিনে প্রচুর রকম দেখেছি, অনেক লোকজন ইয়ে ছিল, তারা একটা সময় পরে সেরকম ভাবে ঘুরে বেড়াচ্ছে, সেরকম ভাবে পড়ে রয়েছে। তো সেটা দেখে যখন ইয়ে জানতে পেরেছে যে এই লোকটা এরকম করে থাকে, তখন আলেকজান্ডার একটু ইয়ে হয়েছে, কৌতূহল হচ্ছে কেন এরকম, কেন তুই সামনে গিয়েও দাঁড়িয়েও ডায়াজিনি, ও ভেবেছিল ডায়াজিনিকে আমি ইয়ে করে দেবো আর কি, মানে হেল্প করে দেবো আর কিছু, ভালো ভেবেই গেছিল। যে সামনে এসে দাঁড়িয়েছে, ও বুঝতে পেরেছে কিং এসে দাঁড়িয়েছে। ডায়াজিনি বলেছিল যে মানে তুমি মানে সূর্যের আলো আসছে, মানে ইউ আর কি না একটা বলছিল, স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ দ্য সানলাইট বা কেমন একটা কিছু একটা বলছে, মানে মোটর আমি এক্সাক্টলি এটা বলতে পারছি না, কিন্তু মানে সূর্যের রোদটাকে বা সূর্য রশ্মিটাকে তুমি গার্ড করছো, সরে যাও এখান থেকে, ঠিক আছে, রাজাকে বলো সরে যাও। এবং সেটাকে কিন্তু ইয়ে কিছু বলতে পারেনি, মানে আলেকজান্ডার ভাবছে কি পাগল নাকি, মানে আমি তো লাইফটা চেঞ্জ করে দিতে চেয়েছিলাম, ওকে অফার করছিল কিছু, না সোজা। তো ওগুলো ওর কাছে মানে ও এতটাই মানে সিনিসিজম জিনিসটা ওইভাবে আছে, লোক সিনিকও হয়ে যায় নাকি, যেরকম টাইপের, যে মানে যারা ওরকম সিনিক থাকে তারা যদি ওটা অ্যাকসেপ্ট করে নিয়ে ওরকম ভাবে সিনিক হয়ে লাইফ কাটাতে পারে, আর না হলে কিছু কিছু জনের মধ্যে হয়তো ওটা বই ইয়েটা মানে অ্যাবসার্ডিটি সবকিছু মানে কিছু ওগুলো কোনো মানে নেই, দ্বন্দ্বলাত এগুলো কোনো মানে নেই, বা এগুলোর কোনো মানে মেটেরিয়ালিস্টিক জিনিসের কোনো ইয়ে নেই, সেই জিনিসটা যদি তার মধ্যে সে অ্যাকসেপ্ট করতে পারে, ওইভাবে মানে না করতে পারে, তাহলে তার ওরকম কিছু করতে পারে এই জিনিসটা। এবার তুই যার কথা বলছিস সে তো একজন দার্শনিক ছিল, এবার সে কেন এটা করে ফেললো, আর আমি এত পাতালে পারছি এটাই কারণ হচ্ছে, কারণ আমি ওই স্টেজটাতে পৌঁছাইনি, তো সেটা একটা ব্যাপার। এবং হতে পারে হয়তো যে আমি এখনো পর্যন্ত মানে আমার বোরিং হয়ে যায়নি আমার কাছে, বা সবকিছু জেনে ফেলেছি, ওই স্টেজটা পৌঁছতে পারিনি, ওটা পৌঁছলে সত্যি হয়তো ওরকম হতে পারে, বলা কঠিন অ্যাকচুয়ালি। এটাও হতে পারে যে পরবর্তীকালে কেউ লিখেছে ওনাকে, অবভিয়াসলি কেউ লিখেছে এই জিনিসগুলো, বা কোথাও খোদাই করে লিখে দিয়েছে, কিছু তো করেছে, ফলে সেই স্ক্রিপচার হোক পাথরের লেখা যাই হোক না কেন, সেটা নিশ্চয়ই মানে তার শিষ্যরাই হোক বা তার পরবর্তীকালে কেউ লিখে থাকুক না কেন, তারাও কিছু বাড়িয়ে চাড়িয়ে বা কিছু করতে পারে, কারণ এগুলো অ্যানশিয়েন্ট হিস্ট্রি পুরো 100% পুরো তুই ইয়ে করতে পারবে না। কিছু কিছু জিনিস হচ্ছে যেগুলো এম্পেরিক্যাল এভিডেন্স আছে, আর্কিওলজিক্যাল ইয়ে রয়েছে, এক্সক্যাভেট করে কিছু বার করতে পারে, দেখতে পারে। হ্যাঁ, সিন্ধু সভ্যতার ইয়ে নিয়ে আমাদের কোনো হরপ্পা মহেঞ্জোদারোর এক্সিস্টেন্স নিয়ে কোনো প্রশ্ন নেই, নালন্দা বিশ্ববিদ্যালয়ের এক্সিস্টেন্স নিয়ে প্রশ্ন নেই, তক্ষশিলার এক্সিস্টেন্স নিয়ে কোনো প্রশ্ন নেই, এগুলো যতই পুরনো।
কৈলাস টেম্পলের এক্সিস্টেন্স নিয়ে কোনো প্রশ্ন নেই, কিন্তু এই জিনিসগুলো যে বা আরো পুরনো যদি চলে যায়, যে সময়কার কোনো স্ট্রাকচার তুই আজ খুঁজে পাবি না। পিরামিড, গিজার পিরামিডের এক্সিস্টেন্স নিয়ে কোনো ডাউট নেই, কারণ ওটা এখনো দাঁড়িয়ে আছে এবং চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি। এই কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো অ্যাকচুয়ালি ধরে নে, তুই নিজেও জানিস যে আমাদের মাইথোলজি অনেকে হিস্ট্রি জোর করে বলে, পুরো হিস্ট্রি তো হতে পারে না, কিছু হিস্টোরিক্যাল ফ্যাক্ট থাকতে পারে, ওটা আমাদের পটভূমি, কিন্তু ওরা আলটিমেটলি আজকে যেমন যে ফিকশন গুলো লেখা হয় তার পিছনে তো বাস্তবতা আছে। আজকের ফিকশন গুলো ধরে নেবে যদি আজ থেকে 1000 বছর পর ইয়ে করেছে, মানে সে যতই গল্প কথা হোক না কেন, যদি আজকের ইয়েগুলো 5 থেকে 50 বছর পরে কেউ পড়ে, সে তার মধ্যে কিছু জিনিস পাবে। ধরুন আমি কথা বলছি তারানাথতান্ত্রিক, তুই তন্ত্র সাধনা বা ওইগুলো বাদ দে, কিন্তু মানে মধুসুন্দরী দেবী অমুক তমুক এসব বিভিন্ন ধরনের জিনিসপত্র বলছে, ঠিক আছে, কিছু প্যারানর্মাল কিছু অমুক ধরনের জিনিসপত্র থাকতে পারে যেগুলো এক্সিস্টেন্স নিয়ে তো ডাউট থাকতে পারে, কিন্তু সেগুলো তো কোনো পরে প্রশ্ন হবে না যদি আজ থেকে 1000 বছর পরে ওটা সার্ভাইভ করে। লোকে বলবে যে হ্যাঁ কি না, আমি তান্ত্রিকের সময়কার জীবনযাত্রা বা সেই সময়ের সবকিছু কিরম ছিল সেগুলো নিয়ে কিছু কিছু আইডিয়া রয়েছে, কিছু জিনিস ইগনোর করে দিতে পারে, সেরকমই ওরকম মাইথোলজিক্যাল ব্যাপারটা। তাই তো আই ডোন্ট নো যে মানে সত্যি কথা বলতে পারে ইভেন জিসাসেরও এক্সিস্টেন্স নিয়ে কিন্তু বিভিন্ন জায়গাতে ডকুমেন্টেড দেখেছি অনেক সময়। জিসাস কি একটা লোক, দেখবি যত এরকম অ্যানসিয়েন্ট লোক থাকে তাদের মোহাম্মদ কি একটা লোক ছিল নাকি একাধিক লোক ছিল, কয়েকটা জেনারেশন। আমি তোরটা মানে এখন শুনছি, বাট তার আগে বলে দিই, সেটা হচ্ছে যে মানে তুই বা এরকম 1-2 জনই পেয়েছি সত্যি কথা বলতে গেলে, বা হয়তো যাক মানে 2-3 জনের বেশি তেরকম পসিবল না। তুই আর এর আগে জুদাজিৎ বলে একটা মানে যাক মানে নামটা কি ম্যাটার করে, কলেজ একটা ছেলে ছিল, সে বহুদিন তখনও এইরকম ধরনের কোনোদিন আলোচনা কিছু হয়নি, বহুদিন ধরে আরো রকস্টার টাইপের হয়ে গেছে, বড় চুল, মানে এরকম ফ্রেঞ্চ কাট টাইপের একটা দাড়ি ওরকম মানে ওই ধরনের লুক দিচ্ছে, মানে একটা রকস্টার টাইপের বিরাট লম্বা চুল, গোল গোল চশমা, সানগ্লাস, এরকম লেদার জ্যাকেট ফ্যাকেট এসব পরে। তো আমি ভেবেছিলাম যে ওই জন্য হয়তো পারতেছি ব্যাঙ্গালোরে অনেকদিন ধরেই করছে টরছে কি চাকরি, অনেকদিন আমার যাক মানে হবে আর কি 2-3 বছর হবে। তো ওর সঙ্গে হঠাৎ করে জানি না কেন আমার সঙ্গে একটা কিছু একটা দেখে ওর রিপ্লাই দিয়েছিল ওখানে স্ট্যাটাস স্টোরি থেকে, দিয়ে আমি সেটার রেসপন্সে কিছু বলেছি, বলার পরে হঠাৎ করে আমি জানি না কেন এতটা অন্য ধরনের টপিকে চলে গেল, তারপরে খুব মন দিয়ে শুনলো, বললো যে আচ্ছা আমি এখন হতেই পারে যে মানে যারা, আর আমি ওকে বরাবর জানতাম যে যারা এসে মানে তুই ইংলিশে এই করছিলি বলে আমি তাই বলছিলাম না, মানে এই জন্য নয় যে ইংলিশ জানা, এটা অ্যাকচুয়ালি আমাদের নেসেসিটি এখন আর কি, ওটা কম্পালসারি আর কি, না বাধ্য বলে আর কিছু না, নিজের ভাষা সংস্কৃতিটা ভুলে না গেলেই হলো। তার ওটার বিরুদ্ধে, ওই জন্য আমি বাংলা সবসময় টাইপ করি বাই করি, দেখবি মানে আমার একটা ইংলিশের বানানো ভুলে যেতে পারে অনেক সময়, তো সেটা একটা কারণ। আর ওরা ছিল কি মানে ওই রকম কেসিএমএস বা ওইসব ব্যাকগ্রাউন্ড থেকে আসতে, মানে কেসিএমএস এমন কিছু ইয়ে না, কিন্তু ডন বস্কো ডিপিএস ওসব সবই ছিল, চুলেন্ডে অক্সিলিয়াম এসব ধরনের ছেলেপুলে ছিল, বা তারা ইংলিশ মিডিয়াম তো অনেক ধরনের ইংলিশ মিডিয়াম হয়, একটা হয় হচ্ছে তোর ধরনের এক্সপেরিমেন্টালের ইংলিশ মিডিয়াম হলো, বা ইভেন ফিঙ্গডেল হলো, তারা একটু একটু গ্রাউন্ডেড মানে আমাদের মতো। আর এরা যেগুলো সেগুলো মানে যারা সেন্ট্রাল বোর্ড বা এইগুলো তারা মোটামুটি নিজেদেরকে এই টাইপের মনে করে। তো সেখানে আমি ওর সঙ্গে কোনো ভাবিনি ওরকম কনভারসেশন হবে, তো খুব ডেপথে কথা টথা হলো। এরকম তোর মতো আরো একজন কি 2জন আমি বলবো ম্যাক্সিমাম আছে, যে অ্যাকচুয়ালি পুরোটা শুনে বা কিছু বললে, বড় অডিও দিলে মানে ইন্টিমিডেটেড ফিল করে না বা ডিসগাস্টেডও হয়ে যায় না, যে কাউকে কেন এত বড় পাঠালে কে পড়বে। কিছু কিছু বন্ধু আছে মানে কিছু না, মেজরিটি আছে 3 মিনিটে পাঠালে আবার এত বড় অডিও, এরকম একটা হয়ে যাবে, এরকম সেটা নয় আর কি সবার। কিন্তু 1-2জনই আছে, বেশ ভালো লাগলো, কিন্তু তাদের সাথে এতটা কনস্ট্রাকটিভ কথা হয় না, ওর সাথে কিছুটা হয়েছিল আর তোর তো আরো বেশি দেখছি অ্যাকচুয়ালি, তো ওটা ভালো লাগলো। আর এত তুই যেভাবে বলছিস ওরকম ভালো ইয়েও নয়, ওটা তুই ভুলই বলছিস ওটা তুই বেশি বলে দিয়েছিস, আমি ওটা শুনে আমার এখন নিজের মনে হচ্ছে এত না বললে হতো। আর সত্যি কথা বলবো, আমি যেগুলো যে পাঠাই না সে মানে আমার একটা এটা এক ধরনের নার্সিসিজমও বলতে পারছি আর কি, আমি নিজের কথা নিজে অডিও পাঠিয়ে অনেক সময় শুনিও, মিথ্যে নয়। ইনফ্যাক্ট হচ্ছে অডিও
অনেক সময় পাঠিয়েছি, কিছুজন শুনেছে, আবার একজন হয়তো দেখলাম শুনলো না, আমি ওটা পরে ফরওয়ার্ড করে রেখে দিই। সেম টপিকে কারোর সাথে উঠলে আমি ওটা পাঠাই। তুই শুনে নিলি যখন, আমার এটা কোনো ক্ষতি নেই। কিন্তু অনেক সময় আমার নিজেরও ইয়ে লাগে যে মানে সে বললো, আমি শুনলাম ধৈর্য নিয়ে, তারপর আমি বলার পরে সে আর ওটা খুব একটা ই করলো না, তো তখন আমি ওই অডিওটা পরে ইউজ করে দিই আর কি। আর যখন অনেক বেশি কোনো কিছু নিয়ে বলে ফেললাম, তখন আমি ওটা কি করি, আমার আমার ইউটিউব চ্যানেল আছে বেশ কয়েকটা, কিন্তু আমি ওখানে শো অফ করার জন্য না, বা ওখানে কোনো ইয়েও নেই, সাবস্ক্রাইবারও নেই, কাউকে পাঠাইও নি, কিচ্ছু নেই, ঠিক আছে? তো সেইখানে আমি কি করি, মানে একটা অনেকগুলো অডিও পর্ব পাঠালাম, সেটাকে কম্পাইলেশনের মতো করে ই করে আমার নিজের জন্য আর কি। যে একটা সময় পরে আমি যখন ভিজিট করবো, আমি জানি যে হচ্ছে যত সোশ্যাল মিডিয়া, ফেসবুক না থাকতে পারে, এটা না থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, ইভেন ইউটিউবও চলে যেতে পারে একটা টাইমে, কিন্তু এখনকার দিনের পুরো ভার্চুয়াল ইয়ে হয়ে গেছে তো সব। আগে দেখ, একটা একটা ফটো তুই যদি করতিস, সেটা ফটো ফটো ফ্রেম হোক কি একটা মানে অ্যালবামই হোক না কেন, সেই ফটো দেখ তোর দাদু ঠাকুমাদের যুগে যে ফটো ছিল, সেই ফটো এখন হলুদ বা একটা পোকা খেয়ে নিচ্ছে, উই পোকা খেয়ে নিচ্ছে, কালি পড়ে গেছে, কিছু একটা হয়েছে, সেই ছবিগুলো এখনো জ্যান্ত আছে, বা কিছু হলো খুঁজে পেলে দেখবি এখনো রয়েছে। আমাদের আমাদের মেমোরি এখন কতদিনে, আমি কলেজের সময়কার ছবি খুঁজে পাই না, ড্রাইভে আপলোড না করা থাকলে মোবাইল চেঞ্জ হয় সে খুঁজে পাওয়া যায় না। তো আমাদের মেমোরি আমরা ক্রিয়েট করতে পারি না এখন, বা থাকলেও সেটা কোনো ইয়ে নেই। তো সেই জন্য আমি দেখেছি ফেসবুক আগে আমার এখন আক্ষেপ হয়, কারণ আগে আগে যে আমার ফেসবুকে দুটো অ্যাকাউন্ট ছিল, দুটোই আমি উড়িয়ে, বহু বছর কিন্তু আমি ইনঅ্যাক্টিভ অবস্থাতেও রেখে দিচ্ছিলাম, ওরাইনি, ঠিক আছে, কলেজে থাকতে। সেরকম কলেজে ফার্স্ট ইয়ার অব্দি শুধু কিছু পোস্ট করেছিলাম, মানে মহাশনে ফিজিক্স পড়ার সময় করতাম পোস্ট, যখন ইঞ্জিনিয়ারিং গেলাম ফার্স্ট বছর অব্দি পোস্ট করেছে, তারপরে করিনি, ছিল ওরকম রাখা থাকতো, কিন্তু ওর ডিলিট অপশনটা তখন ছিল না, ডিঅ্যাক্টিভেট করে দাও, ডিলিট অপশনটাও ছিল, এসেছিল, উড়িয়ে দিয়েছিলাম। সেটা একটা খুবই আক্ষেপ হয় যে মানে ওই জিনিসগুলো কিছু নেই আমার কাছে এখন। আমি কিছু কিছু রয়েছে নতুন, যখন খুলেছিলাম সেখানটাতে 2015, 16, 17, 18 এইগুলোর কিছু কয়েকটা ছবি ছিল, কিন্তু ম্যাক্সিমামই নেই অ্যাকচুয়ালি, মানে ওরকম খুঁজে পাওয়া যায়নি, সেটা কোনো একটা অন্য ড্রাইভ বা কিছুতে চলে গেছিল, যেটা অ্যাক্সেস নেই, মোবাইল চুরি হয়ে গেছিল সব কিছু কারণে। তারপরে একটা টাইমে পরে মেমোরি যখন ইয়ে হতে থাকে, মানে একটা ডেফিসিয়েন্সি বলবো না, মানে শর্টেজ পড়ে যায় যখন, এই একই ব্যাপার হয়ে গেল অলমোস্ট। তো তখন হচ্ছে ওটা কি হয়, নিজের থেকে পুরোনো মেমোরি গুলো ডিলিট হতে শুরু করে। তো সেই জিনিসগুলো হচ্ছে কি, তো সেই জন্য আমি ওগুলোকে আলাদা করে ডাউনলোড করে আমি একটা ছোট ছোট ফোল্ডার করে কিছু রেখে দিয়েছি, সব নয়, কিছু কিছু। আর জ্ঞানের পরিধি জ্ঞান বলে কিছু হয় না, জানিস তো, এটা আগে বলে দেওয়া উচিত ছিল। জ্ঞান মানে তুই যদি নলেজ ভাবিস, এমনি জ্ঞান মানে তুই যদি ইন দ্য সেন্স হুঁশ বা জ্ঞান যেটা আমরা ওইটা বলে থাকি, সেটা সেন্সে ভেবে থাকিস তো ঠিক আছে। জ্ঞানকে তো অনেক রকম ভাবে ডিফাইন করে, টু নো থেকে নলেজ হয়, নলেজ জিনিসটা অনেক এতটা হালকা ভাবে নেওয়ার জিনিসটা, লোকে ভাবে না যে একটা অনেক কিছু বলে দিচ্ছে বলে নলেজ, সেটা না। আমরা আজকের দিনে সবার কাছে ইনফরমেশন আছে প্রচুর, তুই একটা কিছু বললি, সেটা আমি বললাম না দেখে নেবো ইন্টারনেটে, দেখার পরে কিন্তু আমি ওটা যখন একটুখানি দুদিন ঘেটে নেবো না, তারপরে দেখবি হয়তো আমিও বিরাট ওটা দিক মানে অনেক জ্ঞান ছেড়ে দেবো কাউকে যে জানে না। ফলে আমার কাছে কিন্তু ওটা আমার জ্ঞান নয়, ওটা আমার ইনফরমেশন, তথ্যটা। আমাদের চারপাশে উই আর সারাউন্ডেড বাই ইনফরমেশন, মানে ইনফরমেশন, ইনফরমেশন তো হয় না, তো মানে ডেটা, মানে যেটা আমাদের চারপাশে রয়েছে, মানে আমরা সবসময় ঘিরে রয়েছি এখনকার দিনে ইন্টারনেটের যুগে, বা সবকিছু ইজিলি অ্যাভেলেবল। আগে এরকম ছিল না, আগে লাইব্রেরি থেকে বই পড়তে হতো, স্টিল তুই একটা বই পড়লে তাও সেটা সম্বন্ধে তোর একটা কিছুটা হলেও, একটা বই পড়তে গেলে তো অনেক ওপর পড়তে হয় না, অনেকটা কিছু করতে হয়। তো ঠিক আছে, সেটা একটা কাউ বলতে পারে সে কিছুটা জেনেছে বিষয়টা নিয়ে। আজকে তুই উইকিপিডিয়াতে গিয়ে 2-4টে লাইন পড়ে দিয়ে সেটা নিয়ে অনেক জ্ঞান মেরে দিতে পারিস। ধরে নে, বলি 4 ভাগ যে ফিলোসফি, একজনের 4 ভাগ সম্বন্ধে কোনো আইডিয়া নেই, 4 ভাগ ফিলোসফি বলে তুই ইয়ে করতে পারিস, চ্যাট জিপিটি, জেমিনাই বা পারপ্লেক্সিটি কত সার্চ করে উত্তর দেখতে পারিস ওখানে। অথবা এটা তো আরো ইজি হয়ে গেল, তাছাড়া তারও আগে যদি চাই যে গুগল জগৎ থেকে আসছে, গুগলে তুই সার্চ করতে পারিস, উইকিপিডিয়া পেজ পেতে পারিস, উইকিপিডিয়া পেজে গিয়ে পড়লি 2-4 লাইন, পড়ে তুই বলে দিলি যাচ্ছে আমি কাউকে একটা বললি 4 ভাগ ফিলোসফি, তো এটা পড়েছিল, তো এটা ইনফরমেশন, এটা কোনো জ্ঞান নয়। আমি কি 4 ভাগের প্রচুর বই টই পড়ে নিয়েছি নাকি? বলছি তো আমি যে মানে আমার 4 ভাগের কথাটা, যেটা ইন্ডিয়ান স্কুল অফ ইয়ে যেটা, সেটা ফিলোসফি গুলো হচ্ছে তোর ওই বিকাশ দিব্যা কীর্তি স্যারের একটা ইয়ে ছিল, বা ইয়ে তনু জাইন ওদেরও রয়েছে, মানে আমি তখন
আমার একটা বন্ধু ছিল, সে ইউপিএসসি পড়াশোনা করতো, তো আমাকে ওরকম ইন্টারেস্ট দিয়েছিল, ও সব অ্যাক্সেস দিয়েছিল আন একাডেমি প্লাস প্লাসে। তখন কিছু কিছু জিনিসের ইন্টারেস্ট এসেছিল, তো তখন দেখতে শুরু করেছিলাম। আজকে না, বেশ বেশ কিছু বছর আগে, বেশ বলবো আর কি। আহ, তখন আর কি ও গ্রাজুয়েশনটা জাস্ট কমপ্লিট করেছে বা করছে, ঠিক আছে, এরকম একটা কিছু দিয়ে তারপরে ওটার পরে মাস্টার্সে ঢুকলো। তো সে এখন যে তারপরে এমবিও করেছে, অনেক দিনই হয়ে গেছে বুঝেছে, তারপর এখন চাকরিও করছে। এই হচ্ছে বিষয়টা। তো ফলে সবার আগে হচ্ছে ইনফরমেশন, এখন আমাদের চারপাশে হচ্ছে ইনফরমেশনটা সবসময় লো লেভেল, তারপরে হচ্ছে জ্ঞান আসে বা নলেজ আসে, নলেজের ওপরে আসে হচ্ছে তো ইয়ে উইজডম। ইনফরমেশন, নলেজ, উইজডম। উইজডম হচ্ছে সব থেকে উপরে, যেটা অ্যাটেন্ড করতে গেলে নলেজ তুই কম বয়সে কারো নলেজ হয়, একদম বাচ্চা, একটু কচি বাচ্চার একটা নলেজ হয়ে গেছে, এটা খুব একটা ইজি ব্যাপার নয়। বাট তুই বলতে পারিস মানে কি ধরনের নলেজ হতে পারে তার, যেমন হচ্ছে কি করে হাঁটতে পারবো, হ্যাঁ মানে সে আর পড়বে না, একবার যদি হাঁটতে শিখে যায় তার ওইটা তার এক ধরনের ওই রকম লেভেল নলেজ হতে পারে। বাট কোনো বিষয় নিয়ে তো একটা মানে জানতে গেলে তো একটা মানে ম্যাচুরিটি লাগে বা ইয়ে লাগে, বোঝার ইয়ে থাকে। বলে নলেজ জিনিসটা অনেকটা অন্য, অনুধাবন করা, এবং সেটা মানে নিজের মধ্যে আর কি ইনকর্পোরেট করা বা ইনকালকেট করা বা ই করা। আরেকটা হচ্ছে তো উইজডম। উইজডমটা হচ্ছে কখনোই বয়স ইয়ের সঙ্গে হয় আসে না, ওটা বয়সের সাথেই আসে। এবার কিছুটা কারোর তাড়াতাড়ি আসে, কারোর একটু দেরি করে আসে, কারোর যে সেটা যাই হোক না কেন, কিন্তু উইজডম জিনিসটা হচ্ছে মানে আমরা ওল্ড ওয়াইজ ম্যান কেন বলি? ওই যে কার্ল ইউং এর কথা বলছি, কার্ল ইউং এর কথা আমাকে বলেই দিতে হলো আলটিমেটলি।